বুঝি গোরা পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গোরা পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরিপথ তোমার কিরত, সমুখে ওই হেরিপথ তোমার কিরত, পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ও বন্ধু আমার, আকাশের যত তারা চেরাই নেবে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেরাই নেবে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ও বন্ধু আমার, প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। বুঝি বাউল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। বুঝি বাউল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ও বন্ধু আমার। বর্ষাকে অনেক অনেক ধন্যবাদ। বর্ষা বসুন। এইমাত্র পেলাম আমরা মালিয়াড়া পরগনার সভাপতি অধ্যাপক শান্তিরাম মণ্ডল। শান্তিবাবু দিয়েছি ওই ওই লোক সেবা প্রতিষ্ঠানের সভাপতি শ্রী গুইরাম ধোয়া মহাশয়, সম্পাদক দীপঙ্কর শীল মহাশয়, যুব সভাপতি শ্রী নিমাই মাঝি মহাশয় এবং রানীগঞ্জ ত্রিশ সমাজ সেবা প্রতিষ্ঠানের সম্পাদক এবং আজকের উদ্বোধক প্রদীপ নন্দী মহাশয়, সোনামুখী থেকে আগত শ্রী শান্তনু মান্না মহাশয় এবং বাঁকুড়া জেলার সহসভাপতি শ্রী ভগীরথ পাল মহাশয়, মালিয়া পরগনার সভাপতি অধ্যাপক শান্তিময় মণ্ডল মহাশয় এবং সম্পাদক শ্রী আদিত্য মণ্ডল মহাশয় এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিকরবন তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সভাপতি অশ্বিনী লায়ক মহাশয়, সম্পাদক তারাপদ মণ্ডল মহাশয় এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সভাপতি সমরেশ মাঝি মহাশয়, সঞ্চালক শ্রী দুর্গাদাস মণ্ডল মহাশয় এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত সুরভূম তিলি সমাজের প্রতিনিধিবৃন্দ, সদস্যবৃন্দ এবং যাদের জন্য এই অনুষ্ঠান সে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সর্বোপরি যাদের সর্বাঙ্গীন সহযোগিতা ব্যতি রেখে আমরা এই অনুষ্ঠানটা করতে পারতাম না, সেই জামবাজা গ্রামের অধিবাসীবৃন্দ প্রত্যেককে আমি যথাযোগ্য স্থানে সম্মান, প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা আমি জানাচ্ছি। যদি কারো নাম বলতে ভুল হয়ে গেছে প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
আজকে আপনারা যে সর্বাঙ্গীন সহযোগিতার জন্যে প্রত্যেকে সময়টা নষ্ট করে ব্যয় করে এখানে এসেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আজকে প্রথমে বেলা 9টার সময়তে স্বামীজির প্রতিকৃতি নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে আমরা অনুষ্ঠানের সূচনা করেছি। তো স্বামীজিকে নিয়ে কেন করি? কারণ স্বামীজি আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, আধ্যাত্মিক জীবনে তার অবদান প্রচুর। কারণ তার অবদান বা তার কাছে ঋণী প্রত্যেকে আমরা। কারণ মহাত্মা গান্ধী বলেছেন যে তার রচনাবলী আমি অনুশীলন করে আমি আমার জন্মভূমির প্রতি যে ভালোবাসা, জন্মভূমিতে যে আশীর্বাদ, সেটা আমার সহস্রগুণ বেড়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে যদি ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো। কারণ ভারত তার সমস্ত কিছু ইতিবাচক, নেতিবাচক কিছু নাই। অতএব আমাদের প্রত্যেকের মধ্যে ব্রহ্মের বিকাশ শক্তি। অতএব নারায়ণ আমাদের দরিদ্রের মধ্যে দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে যান। অর্থাৎ প্রত্যেক যে মহা ঋষিরা বা যারা দেশবরণ নেতা প্রত্যেকে কিন্তু স্বামীজিকে তাদের অদ্ভুতভাবে শ্রদ্ধা করতেন। আমরাও স্বামীজিকে সেই শ্রদ্ধার আসনে বসিয়ে আমরা এই অনুষ্ঠানের সূচনা করেছি। কারণ সাধু আজকে আমাদের অনুষ্ঠানটা ছাত্রছাত্রী নিয়ে, ছাত্ররা তরুণ, আর স্বামীজি তারুণ্যের তার একটা অবদান যথেষ্ট আছে। তো তরুণ অবস্থায় তিনি চলে গেছেন, তার যে তারুণ্য, সেই তারুণ্যের জন্যে আজকে আমরা তাকে সম্মান প্রদর্শন করেছি। কারণ তার বাণী প্রত্যেকের কাছে, আমাদের কাছে আজকে আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। কারণ আমরা তার সাহসের বাণী, বীর্যবত্তার বাণী, এগুলো প্রত্যেকে যদি আমরা ঠিক মতো মেনে চলি তাহলে আমাদের কি হবে না, আমরা ধীরে ধীরে এই ছাত্রদের যে উন্নতি তারা তোমরা নিজেরাই চিন্তা করতে পারবে। তার বইগুলি পড়বে, বললে তোমরাই বুঝবে যে বাধা বিপত্তি কত আছে, সমস্ত কাটিয়ে তুলতে পারবে। কারণ স্বামীজি তিনি এমন একটা বস্তু, তিনি সম্পূর্ণ এগিয়ে চলো, কোনোভাবে পিছিয়ে না। যদি সামনে এগিয়ে চলো তোমরা নিশ্চয় তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং কোনোভাবে তোমরা পেছর দিকে তাকাবে না। কারণ আজকে স্বামীজি যে বলে গেছেন, স্বামীজি কি অসাধ্য সাধন করে গেছেন সেটা প্রত্যেকে অনুভব করেন। পাশ্চাত্য মনীষী রোমানোরা বলে গেছেন যে দীর্ঘদিন হলো স্বামীজি চলে গেছেন, কিন্তু তার বাণী যখন আমরা পাঠ করি বা পড়ি তখন আমাদের শরীরের মধ্যে যে বৈদ্যুতিক শক্তিকে চালনা করছে। স্বামীজি সবসময় বলতেন সত্যের জন্যে সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তিনি দুর্বলতাকে ঘৃণা করতেন। কারণ দুর্বল ব্যক্তির ইহকাল পরকাল কিছু নাই, তারা সব সময়ে অপরের করুণার পাত্র হয়ে থাকে। তিনি একটা বড় কথা বলতেন যে গীতা পাঠের বলছে ফুটবল খেলে তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। কেন বলেছিলেন? ঠিক সেটাই, কোনো ধর্মগুরুকে এই কথাটা বলেননি। তার বলার অর্থ হচ্ছে তিনি এমন দেখেছিলেন ভারতবর্ষের যে তখনকার জনসাধারণ তারা নির্বীর্য, তাদের কোনো মেরুদণ্ডহীন, সেই লোকগুলো দেখে পরে ভেবেছিলেন যে এমন যুব সম্প্রদায় হবে তাদের মাংসপেশি হবে কঠিন, মাংসপেশিটা এবং লোহার মতো শক্ত এবং স্নায়ুগুলো হবে ইস্পাতের মতো কঠিন, মনটা হবে শক্ত, তাহলে তারাই দিয়ে অনেক ভালো কাজ করা যাবে। তারা চেয়েছিলেন যে যুব সম্প্রদায় যেন বলিষ্ঠ দরিষ্ঠ হোক এবং তাদের আত্মবিশ্বাস থাকে। যদি তার ধর্মে বিশ্বাস না থাকে, আমরা তার আগে বলতাম কি তাকে নাস্তিক। যার আত্মবিশ্বাস নেই, যার নিজের প্রতি বিশ্বাস না থাকে, আমি এটা করব এই মানসিকতা যদি না থাকে তাহলে তার দ্বারা বড় কিছু কাজ করা যাবে না। সেই জন্যে প্রত্যেক যুব ছাত্র তাদের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে। তোরা বিভিন্ন পরীক্ষায় কৃতকার্য হচ্ছ, সবসময় ভাবতে হবে একবার যদি হতাশাগ্রস্ত হয়ে যাও, ভাবো যে আমরা এগিয়ে যেতে পারবো না, এটা কিন্তু ভাবার দরকার নেই। আবার চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। সমাজকে স্বামীজি একটা পাখির সঙ্গে তুলনা করেছিলেন। পাখির যেমন দুটো ডানা, একটা ডানা নষ্ট হয়ে গেলে পাখি উড়তে পারে না। সমাজের পুরুষ এবং মহিলা সমানভাবে যদি এগিয়ে না যায়, মহিলারা পেছনে থাকবে, পুরুষরা এগিয়ে যাবে, তার সমাজের উন্নতি অবশ্যই হবে না। উভয়কে সমানভাবে এগিয়ে যেতে হবে। এখন সরকার আজ প্রতিনিধিত্বমূলক একটা আসন বের করছে, যেটায় মহিলারাও ঠিক এগিয়ে আসে। যদি যে পরিবারের মহিলারা নীতিপরায়ণা, ধর্মপরায়ণা,
সেখানে কিন্তু ভালো ছেলে অবশ্যই জন্মগ্রহণ করবে। সেখানে কোনোভাবে মায়ের ভূমিকা সমাজ গঠনে প্রত্যেকের বা পরিবারদের ছেলেদের উন্নতির জন্য অবদান যথেষ্ট আছে। অতএব প্রতিটি মা যে ভূমিকা পালন করে সেদিক দিয়ে আজকে তার স্বামীজির আদর্শ অনুযায়ী যে চলে, নিশ্চয়ই ছেলেরাও আরও ভালো হবে। কারণ কুপুত্র যদি বা হয়, কুমাতা কোনোদিন না হয় না। তার কুমাতা যদি থাকে, কুমাতা যখন হবে না, ভালো মাতা যদি হয়, তাহলে সেখানে ভালো ছাত্র, ভালো ছেলে অবশ্যই আসবে। আজকে আমাদের এই সমাজ আজকে আমরা করেছি তা নয়, দীর্ঘদিন ধরে সমাজ ব্যবস্থা আছে। কখন সে 1898 সালে কাশিম বাজারের মহারাজা মনীন্দ্র নন্দীর হাত ধরে যে সমাজ সংগঠন শুরু হয়েছিল, সেটা কিন্তু ইতিহাসের কবলে পড়ে তারা বিশেষ উন্নয়নমূলক কাজ করেছে, কিন্তু একদিন তারা বিলীন হয়ে গেছে। কিন্তু বিভিন্ন এলাকায় সংগঠন ছিল। ঠিক নিজের প্রয়োজনে বাঁকুড়া জেলাতে 1997 সালে কেটারনাগায় গোপাল পালের নেতৃত্বে এবং তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন, হরিগোপাল শীত, আদিত্য পাল আরও ছিলেন। তারা ভেবেছিলেন যে একটা কারণ নিয়ে পড়ে যে বাঁকুড়া জেলা একটা সংগঠন মজবুত, সমস্ত সম্প্রদায়কে নিয়ে একটা সংগঠন গড়ে চলেছিলেন। উদ্দেশ্য ছিল সামাজিক উন্নয়ন, তার সাথে আমরা যদি ওবিসি হতে পারি। ঠিক সেই মুহূর্তে বিপি মণ্ডল কমিশন অর্থাৎ ভিপি সিং যখন প্রধানমন্ত্রী, তিনি কিছু অনুন্নত সম্প্রদায়কে চিহ্নিত করার জন্য একটা কমিশন গঠন করেছিলেন, যেটা বিপি মণ্ডল কমিশন। কিন্তু আমাদের তিলি সমাজ সেই নিয়ম অনুযায়ী, কমিশনের নিয়ম অনুযায়ী আমরা ওবিসির আওতায় ছিলাম, কিন্তু রাজ্য কমিশন কোনোভাবে আমাদেরকে ওবিসির আওতাভুক্ত করেনি। যদিও আমাদের সম্প্রদায়ের প্রায় 30% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন, এবং দারিদ্র্য সীমার নিচে বসবাস করার ফলে তারা যে কী অবস্থায় থাকেন, তারা কায়িক পরিশ্রম করে, চাষের উপর নির্ভর করে, হয়তো অন্যান্য পেশায় আছে, সে নির্ভর করে কোনো সংসার চালায়। এখন যদি আজকে আমরা ওবিসি আওতাভুক্ত হতে পারতাম, তাহলে আমাদের সমাজের কিছু উন্নতি অবশ্যই হতো। ছেলেরা পড়াশোনার সুযোগ পেত, চাকরির ক্ষেত্রে সুযোগ পেত, কিন্তু সেটা হয়ে ওঠে নাই। যদিও গত বিধানসভা নির্বাচনের সময় বর্তমান যারা রাজ্য ক্ষমতায় এবং বিরোধী পক্ষ উভয়ে তাদের নির্বাচনী ইস্তারে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা 30 সম্প্রদায়কে অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে ওবিসি আওতাভুক্ত করব। কিন্তু আর 1 বছর নির্বাচনের বাকি, এখনও পর্যন্ত আমরা কমিশনের সামনে যে সকল কাগজপত্রটি দাখিল করা দরকার, আবেদন নিবেদন সবই করেছি, কিন্তু আমরা এখনও ফলের আশায় অপেক্ষা করছি। কখন আমরা ওবিসির মধ্যে সীমাবদ্ধ আমরা পাবো। আমাদের ওবিসি দাবি আছে, থাকবে, কিন্তু ওবিসির সঙ্গে আমাদের সমাজে যাতে উন্নতি হয়, তাদের শিক্ষার প্রচার এবং প্রসার ঘটানো। আজ ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে আজকে তাদেরকে পুরস্কৃত করছি, তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে অনুপ্রাণিত করা, তাদেরকে উৎসাহিত করা, তারাও যাতে আজকে শিক্ষার দিকে এগিয়ে যায়। শিক্ষাটা যদি এগিয়ে যায় তাহলে সমাজের উন্নতি হবে। আমরা যে পেছন ফিরে 30-40 বছর আগে দেখি আমাদের সমাজের শিক্ষার হার ছিল কম, কিন্তু আজকে ধীরে ধীরে প্রতিটি পিতা মাতা যাতে করে ছেলেরা শিক্ষার আলোকিত হতে পারে তার জন্য চেষ্টা অবশ্যই করছেন, সেজন্য করছেন মাঝ রাস্তা। কিন্তু ছেলেদিকে আমি বলবো যে তোমরা এই যে পিতা মাতা তোমাদেরকে যেটা পৃথিবীর আলো দেখালো, তাদের কথা সবসময় চিন্তা করে নিজেরা পড়াশোনা করো, প্রতিষ্ঠা লাভ করার পরে পিতা মাতার প্রতি যে কর্তব্য দায়িত্ব তোমরা সেটা অবশ্যই পালন করবে। যদি না করো, অনেক সময় দেখা যায় অনেক ছেলে চাকরি পেয়ে গেছে, কিন্তু পিতা মাতার মধ্যে যেটুকু কর্তব্য সেটা করে নেয়। যদিও আমাদের সমাজের ধর্মভীরু সহজে এটা কাজ করে না, কিন্তু তোমাদের দেখে পরে অন্যান্য সমাজে যাতে করে তা দৃষ্টান্তমূলক হয়ে পড়ে দেখে, সেদিকটা তোমাদেরকে ভাবতে হবে। আজকে আমরা এই অনুষ্ঠানের সাথে সাথে রক্তদান শিবির করছি। রক্তদান একটি মহৎ দান। যে সকল ব্যক্তি আজ রক্ত দিচ্ছেন তারা কিন্তু ডাক্তারবাবুরা অতিরিক্ত তার শরীরের প্রয়োজনের বাইরে যে রক্ত সেটাই তারা কিন্তু নেবেন, বাড়তি রক্ত কিন্তু নেবেন না। কারণ এই রক্তটা দেওয়ার ফলে অনেক মুমূর্ষু ব্যক্তি তারা প্রাণ ফিরে পাবেন। আজকে সেটা বিশেষ দরকার, কারণ রক্তটা তৈরি করা যায় না, সে রক্ত দিতে হয়। না দিলে অনেক সময় ব্লাড ব্যাংকে দেখা যায় কি রক্ত পাচ্ছে না। সেটা কিন্তু আপনারা যারা দিচ্ছেন
তারা সামাজিক কর্তব্য দায়িত্ব পালন করছেন, তাদের দান করা রক্তের বিনিময়ে অনেক মুমূর্ষ ব্যক্তি প্রাণ ফিরে পাবেন, এদিকটাও ভাবতে হবে। আমরা অন্যান্য বছরের মতো এবছরও বেশ কয়েকজন সমাজ সংগঠক তা দীর্ঘকাল সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। অনেকে বয়সের কারণে হয়তো ঠিকমতো এখানে মিটিংয়ে আসতে পারেন না, তাদেরকে আমরা সম্মানটা দিচ্ছি। তাদের যে পূর্বতনে তারা এত সমাজের সেবা করে গেছেন, তার জন্য তাকে সম্মান প্রদর্শনের জন্যে আমরা তাদেরকে আজকে সম্মান দিচ্ছি আর কি সমাজ করছি। তারা ভবিষ্যতে তাদের যে দায়িত্ব কর্তব্য করে গেছে আমাদের সেটা ভাবতে হবে। আমি প্রতিটি ছেলে বা মেয়ে বা অভিভাবকদিকে বলবো, আপনারা ছেলেদের চরিত্র যাতে ভালো হয় সেদিকে অবশ্যই দেখবেন। কারণ পড়াশোনা করলেই হবে না, কারণ অনেক সময় দেখা যায় তারা ভুল পথে চালিত হয়ে অনেক সময় খারাপ রাস্তায় চলে যায়, সেদিকটা ভাবতে হবে। তারা স্বামীজি বলতেন সব সময় তাদের যেন তাদের আর মানুষের মতো মানুষ হতে পারে, সেদিকটা ভাবতে মানুষ হতে হবে। শুধু লেখাপড়া শিখলেই হবে না, মানুষ হতে হবে। পরিশেষে আমি আর বিশেষ করে বলবো না, কারণ অনেক বক্তা আছে, কিন্তু আমাদের এই 30 সম্প্রদায়ের যে অনুষ্ঠান সেটা পড়বো কি, কিন্তু আমি বলবো যারা বক্তা আছেন তারা সব সময় আমাদের সংগঠনের উন্নতি হোক, আমাদের সংগঠনের ছেলেদের আরও উন্নতি হোক, পরিবারে আবার ভালো হোক, কিন্তু অন্য কোনো সম্প্রদায় নিয়ে আপনারা কোনো বিরূপ মন্তব্য করবেন না, এমন কোনো মন্তব্য করবেন না যাতে সংগঠনের ক্ষতি হয়। আমি প্রত্যেককে অনুরোধ করছি, কারণ প্রতিটি জাতি যদি ধীরে ধীরে এগিয়ে যায় তাহলে দেশের উন্নতি হবে, শুধু একটি সম্প্রদায়ের হলে উন্নতি অবশ্যই হবে না। কারণ আমরা চাই হয়তো আমরা আমাদের সমাজের ছেলেদের পুরস্কৃত করছি, হয়তো অন্যান্য সম্প্রদায়ের ছেলেদের করতে পারছি না, সেটা আর্থিক অসুবিধা বা সংগঠন সেরকম আমরা তৈরি এখনও করতে পারিনি। অতএব আমাদের সবসময় ভাবতে হবে প্রতিটি সমাজ এগিয়ে চলুক, তাহলে দেশের দশের উপকার হবে। আর যে ছেলেরা আজকে পুরস্কৃত হচ্ছে তাদের তোমরা জীবনের প্রতিষ্ঠা লাভ করো, প্রতিষ্ঠা লাভ করে তোমরা দেশের সমাজের সেবা করবে। কারণ তোমাদের সেবার উপরে নির্ভর করছে আগামী দিনের ভবিষ্যৎ। কারণ কিছু কিছু যুব সম্প্রদায়ের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, তোমরা সংগঠনে হাল ধরো। কারণ আমরা যারা বয়স্ক দীর্ঘকাল আছি, আমরা যে অতীত হতে চলেছি, কারণ আমাদের বয়সের বারে আমরা ভারাক্রান্ত, আমাদের পক্ষে সংগঠন টেনে নিয়ে যাওয়া সত্যিই কষ্টকর। সেই জন্যে যুব সম্প্রদায় যদি এগিয়ে না আসে সংগঠন কিন্তু পিছিয়ে যাবে। কিন্তু সম্প্রদায় ধীরে ধীরে সংগঠন যদি এগিয়ে না যায়, আজকে সংগঠন আমরাই করিনি, সংগঠন দীর্ঘকাল ধরে আছে, সেটা ভাবতে হবে। আজকে কিছুক্ষণ আগে আমরা গোপাল পাল দেখে তাকে আমরা সম্মান প্রদর্শন মালা দিয়ে এটা ভাবতে হবে। আজকে আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যুব সম্প্রদায় তোমরা এগিয়ে এসো, এসব সংগঠনের হাল ধরো। পরিশেষে আমি ঠাকুর, মা, স্বামীজি এবং প্রণাম জানিয়ে এবং প্রত্যেকে পুনরায় প্রণাম, শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে এবং প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এটা তুমি পড়ে দেবে, তুমি পড়ে দেবে। আচ্ছা, একটা কথা আমি বলছি। আজকে একজন ভদ্রলোক তিনি একটা দিয়েছেন আর কি, আমি সে পড়ে দিচ্ছি। পেশায় দৈনিক শ্রমজীবী, দুর্ঘটনায় আক্রান্ত অবস্থায় চিকিৎসা ও পারিবারিক আর্থিক অনটনে আক্রান্ত ব্যক্তির অর্থ সাহায্যের আবেদন। মাননীয় মহাশয়, আমি প্রদীপ ওঝা, পিতা স্বর্গীয় অজিত ওঝা, গ্রাম ঘটকগ্রাম কলোনি, ডাকঘর দুর্লভপুর, থানা গঙ্গায়টি, জেলা বাঁকুড়ার স্থায়ী বাসিন্দা। আমি একটি ঠিকাদারি সংস্থায় দৈনন্দিন শ্রমজীবী হিসাবে কাজ করে থাকি। গত 25শে ডিসেম্বর 2024 তারিখে পণ্য পরিবহন গাড়িতে কাজ করার সময় গাড়ি থেকে ছিটকে পড়ি এবং ভীষণভাবে শরীর বিপর্যস্ত হয়ে পড়ে এবং মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। পরবর্তী সময়ে পা দুটি অবশ হয়ে যায়। দুর্ঘটনার সময় সহকর্মীদের সহায়তায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হই। আমার চিকিৎসা শুরু হয় এবং পরে অপারেশন হয়। বর্তমানে সম্পূর্ণ শারীরিক অক্ষম অবস্থায় চিকিৎসাধীন। এই যাবৎ কিছু শুভানুদ্দেয়ী ব্যক্তিদের সাহায্যে আমার চিকিৎসার টাকা খরচ হয়েছে। বর্তমানে সহায় সম্মানের আমি, আমার বিধবা মা এবং স্ত্রী ওনারে অর্ধারে দিন কাটাচ্ছে। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসাবে
আমি এখন চলশক্তিহীন, উপার্জনহীন, চিকিৎসাধীন হওয়ার পরিবারে চরম সংকটে পড়েছে এবং চিকিৎসার খরচ শেষ। বর্তমানে আপনারা যথোপযুক্ত সাহায্য সহযোগিতা অর্থ অনুদানে আমাদের বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার আকুল আবেদন জানাচ্ছি। আবেদনপত্রের সঙ্গে যথোপযুক্ত নথি দেওয়া হলো। বিনীত প্রদীপ ওঝা, যিনি একটা অ্যাক্সিডেন্টে আহত হয়ে এখনও আছে, প্রাণ বাঁচানোর জীবনযুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে গেছে, চেষ্টা করছে। মোবাইল নম্বর 9734209021, তার অ্যাকাউন্ট নাম্বার আছে। এটা কোন ব্যাংকে? আচ্ছা, এটা আছে। যদি আপনারা কেউ পারেন নিজের ইচ্ছা মতো সাহায্য করবে না, এটা অন্যান্য কাগজপত্র দিয়েছে, আপনারা চেষ্টা করবেন। ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় পরেশনাথ লায়ক মহাশয়কে, যে জায়গায় দাঁড়িয়ে আমরা অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে চলেছি। আমাদের জামবেদিয়া গ্রামের অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আমাদের সকলকে স্বাগত জানাবেন আমাদের সম্মানীয় রমাকান্ত মণ্ডল মহাশয়। সারদাদেবী রামকৃষ্ণ জগৎগুরু তব পদবদ্ধে প্রণমামি মুহুর্মুহুঃ। স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে আমি দু চার কথা বলছি। আমাদের গ্রাম ছোট্ট গ্রাম, গ্রামে আসা যাওয়া খুবই অসুবিধা, রাস্তাঘাট সবই। তবুও জেলা স্তরের কমিটির লোক, বিভিন্ন থানার থেকে আগত ভদ্রমহোদয়গণ, সদস্যরা সকলে এসেছেন। তাদের অকুণ্ঠ ভালোবাসা দিয়ে এই যে মঞ্চটাকে সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্যে তাদেরকে যথেষ্ট ধন্যবাদ। আর তাদের উদ্দেশ্যে বলি, তাদের বড়দের প্রণাম, আশীর্বাদ এবং প্রীতি শুভেচ্ছা নমস্কার জানিয়ে আর ছোটদের স্নেহাশ্বাস জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ রমাকান্ত বাবুকে। এরপর আজকের অনুষ্ঠান কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠান। তো প্রথম আমরা একজন ক্ষুদে ছাত্র, ষষ্ঠ শ্রেণীর ছাত্র, জামবেদা গ্রামেরই, বর্তমানে রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর প্রথম স্থান অধিকারী আমাদের সৌভিক মণ্ডলকে আমি মঞ্চে এসে কিছু বলার জন্য অনুরোধ করছি। সৌভিকের উদ্দেশ্যে একটি জোর করে হাততালি প্রথমে। আজ সভায় উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, মাননীয় অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সেই সঙ্গে প্রণাম জানাই দর্শক আসনে উপবিষ্ট সকল ব্যক্তিকে। আরও প্রণাম জানাই সেই সব মহান ব্যক্তিদের যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে গড়ে উঠেছে সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠান। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আয়োজকদের কাছে কৃতজ্ঞ। মহাপুরুষের বাণী, যার দল নেই তার বল নেই। অতীত ইতিহাস ঘাটলেও আমরা দেখতে পাই সংগঠিত শক্তি অধিকার আদায়ের বড় অবলম্বন। যে একা সে বোকা, আমরা সকলেই জানি এই বহু প্রচলিত প্রবাদ বাক্য। তাই আমরা যুগ যুগ ধরে সংঘবদ্ধ হয়েছি আমাদের তিলি জাতির ওপর যে অন্যায় বঞ্চনা সংঘটিত হয়ে আসছে তার অবসান ঘটাতে। বলা যায় আমাদের প্রাপ্য অধিকার বুঝে নিতে কেউ কারো দাস নয়। এ দুনিয়ায় একথা আজ বলবো জোরে। এক প্রান্তিক জনগোষ্ঠী এই তিলি সমাজ। শ্রম, সরলতা, সেবা, নিষ্ঠা, যাদের জীবনের আদর্শ। বনের পাতা কাঠ সংগ্রহ করে উনুনের জাল দিয়ে এদের রান্না হয়। কারোর বা দুবেলা খাবার জোটে, কারোর জোটে না। উদয়াস্ত পরিশ্রম করে জমিতে লাঙ্গল দিয়ে রুজি রোজগারের ব্যবস্থা করা হয়। উদ্বৃত্ত ফসল বিক্রি করে সেই পয়সায় মেটানো হয় মুদিখানার তেল নুনের চাহিদা।
সরকার সহায়ক মূল্যে ধান কেনার কথা বললেও সবসময় তা গরিব চাষির উপকার হয় না। তাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দীর্ঘদিনের এক বঞ্চিত অসহায় জাতি আজ সংঘবদ্ধ শক্তির দ্বারস্থ। কোথায় আছে যে শিশু কান্না করে না, মা তাকেও দুধ দিতে ভুলে যায়। আবার একথাও ঠিক, আমরা কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নই, কোনো বিচ্ছিন্নতাবাদের জন্ম দিতে আমরা চাই না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, বৃহতের দলে মিলতে পারার অধিকার। একসময় ক্ষত্রিয়রা রাষ্ট্রক্ষমতা ভোগ করেছে, সেদিন ব্রাহ্মণদের সম্মানীয় পদে অধিষ্ঠিত রাখা হয়েছিল। ফলে তারা যে সুযোগ সুবিধা পেয়েছিল তা স্বজাতির উন্নতির কল্পে সাহায্য করে এসেছে। তুলনায় অন্যান্য শ্রমজীবী মেহনতি মানুষের দলেই থেকে গেছে আমাদের এই তিলি সমাজ। অথচ আশ্চর্যের বিষয়, ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর তকমা আমরা পাইনি, যা অবশ্যই কাঙ্ক্ষিত ছিল। এতে আমরা সরকারি বেশ কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, বিশেষ করে চাকরির ক্ষেত্রে। যাদের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, শৈশব না ফুরোতে সকাল হতে সন্ধে বেলা কাটে মাঠে মাঠে। আজকের এই তীব্র প্রতিযোগিতার দিনে আর্থিকভাবে এগিয়ে থাকা শ্রেণীর সাথে জায়গা করে নেওয়া দুরূহ। তাই আমাদের একটাই বড় দাবি, আমাদের ওবিসি করা হোক। এক্ষেত্রে সরকারিভাবে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে এখনও বিষবাও জ্বলে। অথচ ভোট আমরাও দিই। নাগরিকের সুখ স্বাচ্ছন্দ্য দেখা রাষ্ট্রের কর্তব্য, তাহলে কেন এমন বিচারিতা? চোখের সামনে দেখছি এমন অনেক শ্রেণী রয়েছে যোগ্যতা না থাকা সত্ত্বেও আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, অথচ আমরা আমাদের মেধা অনুযায়ী প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছি। আমরা চাই এই বৈমাত্র্য নীতির অবসান ঘটুক। দাবি আদায়ের লক্ষ্যে আমরা যেমন একজোট হয়েছি, তেমনি সমাজ তথা দেশোন্নয়নের কথা মাথায় রেখে আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এর দ্বারা বহু মুমূর্ষুর প্রাণ রক্ষা সম্ভব হয়। দেশ সেবায় এমন একটা মহতী ব্রত গ্রহণ করতে পেরে আমরা গর্বিত। পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতীদের সম্বর্ধনা জ্ঞাপনের যে আয়োজন এখানে করা হয়, তার উদ্যোক্তা সংগঠকদের সাধুবাদ জানাই। তাদের এইরূপ ভাবনার দূরদর্শিতা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। কেননা আজকের তরুণ আগামী দিনের পরিপূর্ণ মানুষ, যে দেশ ও জাতির কাণ্ডারি হবে। তাই তাকে উৎসাহিত করে আগামী দিনের যোগ্য দেশ চালকের মর্যাদায় ভূষিত করার প্রয়োজন আছে বলেই আমি মনে করি শিক্ষার বিকল্প কিছু হয় না। কেননা শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব নিয়ে আসে মুক্তি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। যাই হোক, সুরভূম তিলি সমাজের পক্ষ থেকে অনেক অনেক আশীর্বাদ। প্রতিটি ক্লাসেই যেন প্রথম স্থান অধিকার করতে পারে সৌভিক মণ্ডল, আমরা ঠাকুরের কাছে এই কামনা করছি। সৌভিকের উদ্দেশ্যে আরেকটি জোর করে হাততালি হোক। এরপর আমাদের বক্তব্য রাখবেন খুব কম সময়ের মধ্যে, উনি খুবই অসুবিধার মধ্যেও আজকে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠান উদ্বোধক আমাদের সম্মানীয় প্রদীপ কুমার নন্দী মহাশয়। নমস্কার। সত্যি কথা বলতে কি, বাঁকুড়ায় এসে এই যে আমাদের তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের যেসব ব্যাপার নিয়ে আয়োজন করা হয়, নানা রকম আমাদের এই অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ আনন্দ হয়। কিন্তু বুঝতেই পাচ্ছেন আমারও একটু তাড়া থাকার জন্য, আর সত্যি কথা বলতে কি এখন আমার পালন চলছে। আমারই ওপরের এক দাদা, মানে জ্যাঠতো দাদা শ্রী সুনীল কুমার নন্দী, রাসবিহারী নন্দীর সব থেকে ছোটো পুত্র ছিলেন, উনি মারা গেছেন গত 13ই ফেব্রুয়ারি। তো যাই হোক, তা সত্ত্বেও দুর্গাদাসবাবু আমাকে ফোন করেছিলেন যে না আসতেই হবে। তো যাই হোক, আপনাদের মধ্যে আসতে পেরে সত্যি কথা বলতে কি আমার নিজের ভীষণ আনন্দ হচ্ছে। হয়তো অনেক কিছু বলার ছিল, কিন্তু ভবিষ্যতে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সময়, তখন হয়তো অনেক কিছু কথা আপনাদের বলবো। আপাতত যা হিসেব
তাতে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, যার জন্য সবাইকে অনুরোধ করছি একটাই, আমাকে একটু ক্ষমা করে দেবেন, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আর কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার জন্য অন্য কিছু না, প্রত্যেক ছাত্রছাত্রী থেকে একটাই বলবো, স্বামী বিবেকানন্দ যেরকম বলে গেছেন সেই হিসেবে তোমাদের প্রত্যেকের মধ্যে ধিক ধিক করে আগুন জ্বলছে, সেটাকে জ্বালাতে হবে। আর জ্বালানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভীষণভাবে পরিশ্রম করা। আর আমি বিশেষ করে তোমাদের এই কম বয়সী ছেলে মেয়েদের একটাই কথা বলি, যখন যেটা করবে সেটা ভীষণ মন দিয়ে করবে। একটা মানুষ চলে দুটো জিনিস নিয়ে, তার নিজের শরীর আর ভেতরে লুকিয়ে আছে একটা মন। আর মনের সাথে যদি কাজের যোগ থাকে তাহলে সেই কাজ ভালো হতে বাধ্য, এটা আমার বিশ্বাস। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রদীপবাবুকে। উনি রানীগঞ্জ থেকে এসেছেন, রানীগঞ্জ তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সম্পাদক, বিশিষ্ট সংগঠক এবং সংগঠন প্রিয়। প্রতিবারই উনি আমাদের এখানে আসেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেন। প্রদীপবাবুর উদ্দেশ্যে আর একটি জোর করে হাততালি। এরপর একটু অন্যরকম বক্তব্য রাখবেন, বিশেষ করে আমরা যে রক্তদান শিবিরটি করছি, আগামী দিনে কিভাবে কি আমরা উপকৃত হব বা কিভাবে কি আমরা এই রক্তদান শিবিরগুলি চালিয়ে যেতে পারবো, সে নিয়ে দু চার কথা বলার জন্যে আমাদের কার্যকরী কমিটির সহ কোষাধ্যক্ষ গণেশ আকুলি জেমো থেকে এসেছে। গণেশকে আমি বলার জন্য অনুরোধ করছি। জয় রামকৃষ্ণ। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মঞ্চে উপস্থিত বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদক মহাশয়, সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদক মহাশয়, মালিয়াড় পরগনার সভাপতি ও সম্পাদক মহাশয়, শিখরমুম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদক মহাশয় এবং বাঁকুড়া জেলার অন্যান্য প্রান্ত থেকে আগত অতিথিবৃন্দ, উপস্থিত কৃতি ছাত্রছাত্রীগণ এবং অভিভাবক প্রতিনিধিগণ, সকলকে যথাযথ স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা, কৃতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তারা যেন সঠিক পথে চালিত হয়। আমি আপনাদের কাছে আজ একটি আবেদন নিয়ে এসেছি। আমরা সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি রক্তদাতা সমিতি বা রক্তদাতাদের সংগঠন গঠন করার জন্য আমাদের সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানে প্রতি বছরই এক বা একাধিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়া তিলি সমাজের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি না হোক অধিকাংশ গ্রামেই এক বা একাধিকবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। প্রত্যেক গ্রামেই রক্তদাতা আছে, তাদেরকে সংগঠিত করে যদি আমরা একটি তালিকা তৈরি করতে পারি, ধরুন এক একটি গ্রাম থেকে যদি এক একটি তালিকা তৈরি আপনারা করেন, রক্তদাতার নাম, গ্রুপ এবং ফোন নাম্বার দিয়ে, প্রত্যেক গ্রাম থেকে যদি 10 জন করে হয়, আমাদের 32টি গ্রামে 320 জন ডোনার আমরা একত্রিত করতে পারব। 320 জনের একটি করে তালিকা যদি এক একটি গ্রামে থাকে, তাহলে আপনারা সরাসরি যদি কারো প্রয়োজন হয়, ঠাকুরের কাছে প্রার্থনা কারোর জন্য প্রয়োজন না হয়, যদি প্রয়োজন হয় আপনারা ওই তালিকা দেখে সরাসরি রক্তদাতাকে ফোন করে রক্তদাতাকে ডেকে নিতে পারবেন। আমার প্রস্তাবটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আসুন, এই মহৎ কার্যে সকলে অংশগ্রহণ করি। আমরা দেখেছি ডোনার কার্ড নিয়ে গেলেও বাঁকুড়া মেডিকেলে এতটাই রুগীর চাপ, রক্ত সংকট সব সময়ই ম্যাক্সিমাম সময়ই থাকে, রক্ত আমরা পাই না। অতএব যদি আমাদের নিজেদের মধ্যে আমরা একটা ব্লাড ব্যাঙ্ক তৈরি করতে পারি, তাহলে এই অসুবিধা থেকে আমরা অনেকটা সুবিধা অর্জন করতে পারব। আসুন আমরা এই মহৎ কাজে নিজেদেরকে উৎসর্গ করি। রক্তদান জীবনদান, জীবনদান সব থেকে বড় দান। এই মহাদানে অংশগ্রহণ করে আমরা
সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায়। ঠাকুরমা স্বামীজির কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ গণেশ আকুলিকে। সুন্দর একটি প্রস্তাব দিলেন। আমাদের থানার সম্পাদক, জেলা সম্পাদক উপস্থিত আছেন, সভাপতি জেলার বা আমাদের থানার সভাপতিও আছেন। পরবর্তী বক্তব্যে ওনারা চিন্তাভাবনা করে ওনার বক্তব্যের উপরে ওটি বিশ্লেষণ করবেন। যাই হোক, বক্তব্যের আগে আমি দুটি কথা একটু বলে দিই। আমাদের যারা বক্তব্য রাখবেন চেষ্টা করবেন একটু কম সময়ের মধ্যে বক্তব্য রাখার, যদিও আমাদের এখনও টাইম অনেকটা আছে। যাই হোক, বক্তব্যটা একটু কম রাখার চেষ্টা করলে খুব ভালো হয়। আজকের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সহযোগিতার জন্য আমাদের জামবেদা গ্রামের প্রতিটি পরিবার সদস্য ও সদস্যকে আমাদের সুরভূম তিলি সমাজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ঠাকুরের কাছে কামনা করি প্রতিটি পরিবারের সর্বাঙ্গীন উন্নতি। মঞ্চে ও প্যান্ডেলে যেসব ছাত্রীবৃন্দ বিভিন্নভাবে পরিশ্রম করে আজকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের ছাত্রী জীবনের উন্নয়ন কামনা করছি। আজকের এই বৃহৎ অনুষ্ঠানটি গ্রাম্য আদায় বা বিশেষ অনুদান দিয়ে আর্থিক সাহায্য করে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার সহযোগিতা করেছেন। তাদের প্রত্যেককে রইল অনেক অনেক ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠান মঞ্চে যারা খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া বা প্যান্ডেলে বসাবসি বা কোনো রকম অসুবিধা হলে নিজেরাই নিজেদের অনুষ্ঠান ভেবে সেটাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলবেন। আপনারা নিশ্চয়ই অনুভব করছেন আমাদের এই জামবেদা গ্রামের যারা পরিবেশন করছেন, আমাদের 36 জন মহিলা মায়েরা পরিবেশনে যুক্ত হয়েছেন। তাদেরকে সহযোগিতা করবেন, কোনোভাবে কোনো রকম বিশৃঙ্খলা বা অশান্তি যেন না হয়। প্যান্ডেলের মধ্যে যদি কেউ কোনো মোবাইল, সাইকেল, মোটরসাইকেলের চাবি, মানি ব্যাগ কিছু কুড়িয়ে পান, সেটি আমাদের নিজেদের লোকের। যদি কেউ কুড়িয়ে থাকেন মূল মঞ্চে এসে জমা করবেন। এই মহতী অনুষ্ঠানে আর্থিক সাহায্যের জন্য হয়তো আমরা অনেকের কাছে যেতে পারিনি, পৌঁছাতে পারিনি। যদি কেউ আর্থিক সাহায্য করেন তাহলে আমাদের মঞ্চের ডান দিকে আমাদের সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ রয়েছেন, ওনার কাছে জমা করবেন। জমা হওয়ার পরে নাম ঘোষণা করা হবে। তবে অনুদানটি সম্পূর্ণ স্বইচ্ছা এবং আন্তরিকভাবে হতে হবে। যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার প্রাপক হিসেবে বিবেচিত হয়েছ, তাদেরকে কিছুক্ষণ পরেই আমাদের সম্বর্ধনা পুরস্কার জ্ঞাপন করা হবে। একটু অপেক্ষা করবে। তার সাথে সাথে অনুরোধ করব, তোমরা আমাদের এই মঞ্চে আজকে কিছু বক্তব্য রাখার চেষ্টা করবে। আজকে এই মহতী অনুষ্ঠান মঞ্চে আমরা 7 জন বর্ষিয়ান সংগঠক, গুণী ব্যক্তি, দীর্ঘদিন ধরে সমাজ সংগঠন করে এসেছেন। আমরা সেই 7 জনকে আমাদের সুরভূম তিলি সমাজের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করব এবং মানপত্র দেব, উত্তরীয় দিয়ে আমরা তাদেরকে সম্মান জানাবো। তো সেই 7 জন ব্যক্তি হলেন আমাদের পরম শ্রদ্ধেহ গৈরাম ধোঁয়া মহাশয়, আমাদের বড়শাল থেকে হারাধন কুণ্ডু, সারাংপুর থেকে সত্যনারায়ণ মণ্ডল, আমাদের কাঞ্চনপুর থেকে তারাপদ মাঝি এবং চন্দনপুর থেকে ভরত কুণ্ডু, আর শিখরভূম এলাকার আমাদের বর্ষিয়ান সংগঠক তারাপদ মণ্ডল এবং বারাণসী মাঝি মহাশয়কে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। এই কথাটি একটু মন দিয়ে শুনবেন। আজকের আমাদের এই অনুষ্ঠান মঞ্চটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন মঞ্চ। আমরা অনুরোধ করব, কোনো রকমের রাজনৈতিক বা অন্য কোনো জাতির নিয়ে সমালোচনা না করলেই ভালো হয়।
আজকে এই এত এত লোকের খাবার রান্নার কাজে যারা অক্লান্ত পরিশ্রম করেছে কাল সারা রাত জেগে, তাদেরকে রইল অনেক অনেক ধন্যবাদ। তার মধ্যে প্রত্যেকের উদ্দেশ্যে আমরা একটি বরণ করে নেব। আমি হরিপদ মণ্ডল এবং নন্দদুলাল আখুলি এদেরকে একবার মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। তোমরা একবার মঞ্চে আসবে, তোমাদেরকে একবার বরণ করে নেওয়া হবে। প্যান্ডেল, মাইক, সাংবাদিক, ফটোগ্রাফার, প্রেস যারা এসেছেন তাদের প্রত্যেককে রইল অনেক অনেক ধন্যবাদ। এরপর আমাদের বরণ করে নেব বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কার্যকরী সভাপতি অরিন্দম মাঝি মহাশয় এসেছেন। অরিন্দম বাবুকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পয়লা একবার ব্যাচগুলো কোথায় দিলি রে? ব্যাচগুলো টেনে টেনে হ্যাঁ 16টা সামনে অরিন্দম বাবুকে বরণ করে নিচ্ছে আমাদের ছাত্রীরা। এরপর একটি নৃত্য পরিবেশন করবেন আমাদের খুব ভালো নৃত্যশিল্পী, পুস্তরা গ্রাম থেকে এসেছেন রাত্রি আখুলি। রাত্রিকে আমি তৈরি হয়ে মঞ্চের মধ্যে আসার জন্য অনুরোধ করছি। স্বপ্ন দিয়ে যায় শ্রান্ত ভালে জুথির মালে পরশে মৃদুবায় আধেকো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায় শ্রান্ত ভালে জুথির মালে পরশে মৃদুবায় আধেকো ঘুমে ছায়া মনেরও সাথী বাসনা নাহি কিছু পথের ধারে আসন পাতি না চাহি ফিরে পিছু বনেরও ছায়া মনেরও সাথী বাসনা নাহি কিছু পথের ধারে আসন পাতি না চাহি ফিরে পিছু বেনুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায় শান্ত ভালে জুথির মালে পরশে মৃদুবায় আধেকো ঘুমে মেঘেরও খেলা গগন তটে অলস লিপি লিখা সুদূর কোন শরণ পটে জাগিল মরীচিকা চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আঁচল পেতে শূন্য তলে গন্ধ ভেলা ভাষায় বাতাসেতে চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আঁচল পেতে শূন্য তলে গন্ধ ভেলা ভাষায় বাতাসেতে
মধুকো শাখে বিজন বেদনায় শান্ত ভালে যুথির মালে পরশে মৃদু আধেকো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায় শান্ত ভালে যুথির মালে পরশে মৃদু আধেকো ঘুমে। বলি হয় তার কর্মকাণ্ডের প্রতি অবিচার করা হবে ও অন্যান্য শাখা সংগঠনের আগত পথ প্রদর্শক আমাদের সমাজের বর্ষিয়ান পথ প্রদর্শক তাদেরকে প্রণাম জানাই। আগত প্রতিনিধি প্রত্যেককেই যথাযোগ্য স্থানে প্রণাম ও আমার ভালোবাসা জানাই। আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্যোক্তা সুরভূম তিলি সমাজসেবা প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মকর্তা তথা প্রত্যেক সদস্য এবং গ্রাম থেকে আগত প্রত্যেক প্রতিনিধিদের অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ। কারণ এটা দীর্ঘ পরিকল্পনা করে আজকের যে সম্মেলন সমবেত হওয়ার সুযোগ এবং একে অপরের সঙ্গে পরিচয় তৈরি করে দেওয়ার যে সুযোগ, সেটার পরিকল্পনা অনেক আগের থেকে তৈরি হয়েছে এবং অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই মঞ্চ। এই মঞ্চ তৈরি হয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে। আমরা এখন প্রত্যেকেই বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে থাকি, তার মধ্যে এইসব কর্মকাণ্ড তৈরি করা খুবই জটিল হয়ে দাঁড়িয়েছে। উদ্দেশ্য আজকের যে ছাত্রছাত্রী আছে তাদেরকে সংবর্ধনা দেওয়া। ছাত্ররা আমাদের তরুণ। আজকের এই মহতী অনুষ্ঠান আমরা স্বামী বিবেকানন্দকে সামনে রেখে যে উদ্বোধন করেছি। স্বামী বিবেকানন্দ হলেন আমাদের তারুণ্যের প্রতীক, সততার প্রতীক, সাহসিকতার প্রতীক। আমি অনুরোধ করব আমাদের এই তরুণ ছাত্রছাত্রী তারা যেন তার পথ, তার বাণী সর্বসময় যেন অবলম্বন করে চলে এবং ভবিষ্যতে তারা যেন প্রতিষ্ঠিত হন। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে নিজেকে তৈরি করা নয়, সামাজিকভাবে নিজেকে মানুষ তৈরি করার জন্য তার যে আমাদের পরামর্শ, তার বাণী সব দিনই আমাদের অনুকরণ করা দরকার। আজকে সম্পাদক হিসাবে আমি এখানে কি বলবো, আর বলার কিছু নেই। আমাদের একজন তরুণের চেয়ে ছোট যে একজন সৌভিককে পেয়েছি। সৌভিক আমাদের সমাজের সব কথাটা বলে দিয়েছে সবটাই, আর নতুন করে বলার কিছু নেই। আমরা যেন আরও অনেক সৌভিককে এইভাবে সামনে পাই। সৌভিকরা যদি এগিয়ে আসে, ওরাই হবে আমাদের সমাজের ভবিষ্যৎ অভিভাবক এবং সমাজটা সুন্দর সংঘবদ্ধভাবে এবং শৃঙ্খলাপরায়ণভাবে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। আর আজকে যে অনুষ্ঠান শুধু যে ছাত্রছাত্রীদের সংবর্ধনা তা নয়, স্বাস্থ্যের কথা বিচার করে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান মহৎদান, নতুন করে বলার কিছু নেই। এর প্রয়োজনীয়তা যে কি, যে ভোগ করছে সেই জানে। এবং রক্তদানের যে একটা ব্যাপার নিয়ে আমাদের গণেশ আকুলি যে একটা সুন্দর প্রস্তাব দিয়েছে যে আমাদের একটা কমিটি তৈরি করা দরকার। আমার মনে হয় এর চেয়ে ভালো প্রস্তাব কিছু হতে পারে না। আমরা দেখেছি আজ ব্লাড ডোনেট করলাম, এখানে কার্ড নিয়ে আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে গেলাম। সেখানে গিয়ে দেখি আমরা ওই রক্ত সবসময় পাই না। ওরা বলে ডোনার নিয়ে আসুন। ওনার পরিকল্পনাটা যথেষ্ট পজিটিভ এবং খুব যুক্তি আছে। ঠিক আছে, আমরা একটা গ্রুপ তৈরি করি বিভিন্ন গ্রাম থেকে, যারা যে কোনো সময় তারা রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসবে। এবং হয়তো দেখা গেলো আমরা ক্যাম্প করলাম, ক্যাম্পের সময় কিছু ছেলে ডোনেট করলো, বাকিদের কিন্তু আমরা রিজার্ভ ধরে রাখবো। যে কোনো প্রয়োজনে তারা যেন ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে তার পরিবার, তার বিনিময়ে যেন আমরা রক্ত পাই। কারণ এটাই চালু প্রথা। শুনতে খারাপ লাগলেও আমরা কার্ড নিয়ে ব্লাড ব্যাংকে গেছি, কিন্তু বেশিরভাগ সময় আমাদের ফিরে আসতে হয়েছে। তাহলে আমাদের সমাধান কি?
একটা কমিটি তৈরি করা, একটা গ্রুপ তৈরি করা। আমি গণেশবাবুকে অনুরোধ করব ওনার উদ্যোগে যেন একটা আমাদের তিলি সমাজের পক্ষ থেকে একটা ব্লাড ডোনার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়, কারণ এটা এখন খুব সহজেই একটা একে অপরের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম। হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার অনুরোধ গণেশবাবুকে, উনি নিজে উদ্যোগ নিয়ে সামনে থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করুন, ব্লাড ডোনার গ্রুপ। সেই গ্রুপে আমরা যে কোনো সময় যাকে প্রয়োজন হলেই তাকে যেন পাই যে হ্যাঁ একটা ব্লাড ডোনার দরকার আছে, সে সেখানে যেন হাজির হয়। হয়তো ক্যাম্প করে তারপর দিল, তারপরেও তারা যেন রিজার্ভ থাকে। সেক্ষেত্রে হবে কি আমাদের বিশেষ প্রয়োজনে এমার্জেন্সি আপৎকালীন হিসাবেও তাকে পাবো এবং তার যে রক্তের অভাব আছে, প্রয়োজনীয়তা আছে, সেটা পূরণ হবে। আমি গণেশবাবু কোথায় আছে জানি না, এখানে যদি উপস্থিত থাকেন উঠে দাঁড়ান। আমি তাকে বিশেষভাবে অনুরোধ করছি আজই এই উদ্যোগটা যেন নেন, যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করুন, ব্লাড ডোনার গ্রুপ। তিলি সমাজ, বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠান তথা সুরভূম তিলি সমাজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা যেন করা হয়। আর একটা আমরা আগে অতীতে বিভিন্ন সময় বলেছি, এই যে আমরা এখানে সমবেত হয় তার একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য কি, আমরা যারা পূর্ব পরিচিত তাদের মধ্যে আরেকবার সম্পর্কটা ঝালিয়ে নেওয়া। শুধু তাই নয়, যারা অনেকের সঙ্গে আগে দেখা হয়নি, এটা হচ্ছে একে অপরের সঙ্গে পরিচিতি হওয়ার একটা মঞ্চ, জায়গা। আমাদের বিবাহ নামক একটা যে ব্যাপার আছে, আমরা চরম সমস্যার সম্মুখীন হয়েছি এখন। কীরকম, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের ঠিকমতো আমরা খোঁজ খবর পাই না। আজকে আমি 2 দিন আগে এখানে এসেছিলাম, আমি গ্রামের এখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলেছিলাম, আমরা বরাবর অতীতে বলে এসেছি সেদিনে, যে আমাদের একটা রেজিস্টার করা হোক, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের নাম সেখানে নথিভুক্ত করা হোক, এবং সেইভাবে পরে হয়তো যোগাযোগ করে নিজেদের যেরকম যা চাহিদা, যেরকম প্রয়োজন, চাহিদা মানে অন্য চাহিদা না, যে যেরকম ক্রাইটেরিয়া চাই সেই অনুযায়ী যেন একটা পারফেক্ট ম্যাচ হয়, সেটার জন্য যেন এই সহযোগিতাটা পায়। এখানে আজ বলেছি, এবং মঞ্চের ডান পাশে একটা ডেস্ক টেবিল করা হয়েছে। এখানে যারা উপস্থিত আছেন অভিভাবকদের আমি অনুরোধ করছি, তারা যেন আজই এখানে নাম নথিভুক্ত করেন, নিজেদের ছেলেদের বা অভিভাবক হিসাবে পাত্রপাত্রীদের নাম এখানে নথিভুক্ত করান, ভবিষ্যতে কাজে হবে। জানি না এখনও একটাও নাম নথিভুক্ত হয়েছে কি না, শুরুতেই আমি এটা বলেছিলাম যেন করা হয়। আসুন, এগিয়ে আসুন। এবার সাংগঠনিক নিয়ে 2-1টা কথা বলি। যেমন আমাদের সমাজের বেশিরভাগ মানুষই যে কোনো পেশার সঙ্গেই যুক্ত থাকি, কৃষিকাজটা আমরা ছেড়ে যেতে পারি না। কৃষিকাজ আমাদের মূল পেশা, এটাকে আমরা এখনও ছেড়ে যাইনি। কৃষি হচ্ছে, যদিও চাষবাসটা শুধু তিলি সমাজ নয়, তিলি সমাজের সম্প্রদায়ের মানুষ নয়, আরও অন্য সম্প্রদায়ের ব্যক্তিরাও জড়িয়ে আছেন, কিন্তু মূলত তিলি সমাজের মানুষরা এই পেশার সঙ্গে আমরা যুক্ত। চাকরি বাকরি করলেও কিন্তু এই পেশাটাকে আমরা বাঁচিয়ে রেখেছি, চলে রেখেছি। কারণ কৃষি হচ্ছে একটা দেশের ভিত। শিল্প যদি ভবিষ্যৎ হয়, ছাত্ররা যদি ভবিষ্যৎ আমাদের তৈরি করে, সেখানে কৃষি হচ্ছে ভিত। আমি অনুরোধ করব এই ছাত্রছাত্রীরা যারা আরও বৈজ্ঞানিক ভিত্তিতে আমাদের এই কৃষি প্রথার যাতে উন্নতি হয় তার জন্য সচেষ্ট থাকা। আমাদের সমাজের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, বিশেষ করে যারা শিক্ষার সঙ্গে যুক্ত, তাদেরকে অনুরোধ করব এই তরুণ ছাত্রছাত্রী তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে কোচিং ক্যাম্প যেন করা হয়। গ্রামের এই শিক্ষক মশাই বিভিন্ন বিষয়ের ওপরে একটা জায়গায় সমবেত হয়ে পাশাপাশি পার্শ্ববার্ষিক বিভিন্ন ছাত্রছাত্রীকে নিয়ে যেন একটা কর্মশালা তৈরি করেন। মাঝে মধ্যে তাদেরকে যেন ডেকে, যে বর্তমান কোথায় কাজের সুযোগ বা তারা কোন কোন সাবজেক্টের উপরে, তারা বিষয়ের উপরে তারা ঠিকমতো বুঝতে পারছে না বা কোথায় আরও ভালোভাবে তা সেই জিনিসটা জানার সুযোগ পাবো, তাদেরকে যেন গাইড করা হয়। আমি অনুরোধ করব একইভাবে শিক্ষকদেরও যেন একটা এইভাবে গ্রুপ তৈরি করা হয়, যে তারা যেন আমাদের আজকে যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান সংবর্ধনা দেব তাদেরকে যেন সঠিক পথে পরিচালিত করতে পারি। আমাদের মধ্যে ভগীরথ বাবু আছেন, অনেক দিন থেকে এখানে এই সংগঠনের সঙ্গে যুক্ত, বিভিন্ন সময় আসেন শিক্ষক মশাই। তার উদ্যোগে শান্তিময় বাবুও আছেন, তার উদ্যোগে তারা যেন এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করেন। তাতে হবে কি, ভবিষ্যতে আমাদের ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে। শুধু তাই নয়, নিজে যে পেশার সঙ্গে যুক্ত আছেন
সমাজের সঙ্গে আমরা যারা জড়িয়ে আছি ওতপ্রোতভাবে সেই পেশার সঙ্গে তাদেরকে যেন পাশে দাঁড়াতে পারি, নিজেদের মধ্যে পারিবারিক মেলবন্ধন এভাবেই যেন দৃঢ় করতে পারি। শুধু আমরা আজ এলাম এখানে দেখা হলো চলে গেলাম না, তাকে মনে রাখবো কে কোন পরিচয় করি একে অপরের সঙ্গে, কে কোন পেশার সঙ্গে যুক্ত আছি। চলুন আমরা একইভাবে শুধু যেমন শিক্ষক সমাজ বা এদিকে যেমন ব্লাড ডোনেশনের গ্রুপের জন্য একটা আলাদা করব, সেভাবে পেশাগতভাবে যাতে আমাদের মানুষজনদের সাহায্য করতে পারি সেভাবে যেন সমবেতভাবে তৈরি থাকি। একে অপরের প্রতি নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ যেগুলো থাকে সেগুলো যেন সামাজিকভাবে মিটিয়ে নিতে পারি, সবাই সমবেতভাবে একটা পরিবারভাবে আমি আশা রাখবো ভবিষ্যতে নিজেদের মধ্যে মেলবন্ধন রেখে যেন সব চলতে পারি। নিজেদের মধ্যে যেটুকু যা ভুল ত্রুটি থাকবে একে অপরের সঙ্গে আলোচনা করে যেন সেটা মিটিয়ে রাখতে পারি। এই না হলে আমাদের একটা সুন্দর সমাজ গড়তে পারবো। সম্ভব নয় জানিয়ে অনেকে হয়তো বলবেন, কিন্তু যদি আমরা একটু উদার মন নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া ঝঞ্ঝাটের পরিবেশটার থেকে যদি এড়িয়ে যেতে পারি, যতটা পারি সৌহার্দ্য বোধ নিজেদের মধ্যে রেখে একে অপরের সঙ্গে যদি মেলবন্ধন করে থাকি, আশা করবি ভবিষ্যতে আমরা একটা সুন্দর সমাজ পাবো। আমাদের ভবিষ্যৎ ছাত্রছাত্রী, আমাদের ছেলেমেয়েরা দেখতে পাবে যে আমাদের বাবা মারা অভিভাবকরা কীভাবে দিন কাটিয়েছে, তাহলে এই যে একটা অস্থিরতা চলছে সেটা অনেকটা কাটিয়ে উঠতে পারবো। বর্তমানে সামাজিক অস্থিরতার কথা বিশেষভাবে উল্লেখ করার কিছু নেই, বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের উচিত অভিভাবকরা ধৈর্যশীল হয়ে যাতে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম আজকে যারা এখানে ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে তাদেরকে সবারই দায়িত্ব, সমান দায়িত্ব, তাদেরকে যেন ভালোভাবে তৈরি করতে পারি। পুঁথিগত বিদ্যা ছাড়াও এই বিদ্যাটাও খুবইভাবে দরকার। আর আমাদের ওবিসি নিয়ে পরেশবাবু বলেছেন, ওবিসি নিয়ে একটা কথা বলা দরকার। আমরা আবেদন করেছেন, যেরকম সৌভিক বলল যে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছি, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। একদম সর্বেশ সত্য, এর কোনো এতটুকু নির্ভেজাল সত্যটা বলেছে সৌভিক, ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার কথা স্মরণ করে একটা কথাই বলি, আমরা কিন্তু ওবিসির জন্য আবেদন করেছি সংশ্লিষ্ট দপ্তরে। শুধু আবেদন করে ক্ষান্ত থাকিনি, আমরা বিভিন্ন সময়ে গিয়ে সেখানে তদবির তাগাদা করেছি। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল আমাদের অর্থনৈতিক অবস্থা কেমন তার জন্য আমরা একটা সার্ভে করা হবে, তার টিম আসবে, তার একটা ডেটও ঠিক করেছিল, কিন্তু অনিবার্য কারণবশত সেখান থেকে আবার আমাদের মেসেজ পাঠায় কি এখন যাওয়া যাচ্ছে না, পরে যখন আমাদের মিটিংয়ে আলোচনা হবে আবার তখন জানাবো। তাহলে হচ্ছে কি আমরা ওই তিমিরেই পড়ে আছি। এক্ষেত্রে আমরা আমাদের মধ্যে এমএলএ নীলাদ্রি শেখর দানা উনি উপস্থিত থাকতে পারেন, আজকে উনি কলকাতায় বিশেষ কাজে আছেন, ওনাকেও বলা হয়েছিল, উনিও উদ্যোগ নিয়েছিলেন। এবং আমাদের এখানের সুরভূম, শিখরভূম, মালিয়াড়া পরগনা তথা শাখা সংগঠনের প্রত্যেককে কর্তা ব্যক্তিরা উদ্যোগ নিয়ে আমরা কলকাতায় গেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর যে সচিব তার সঙ্গেও দেখা করেছি, কিন্তু আলটিমেট রেজাল্ট কিছু পাইনি। আমাদেরকে বৃহত্তর আন্দোলনে যেতে হবে এই ওবিসি আদায় করার জন্য। ওবিসি পেলে নিশ্চয়ই আমাদের ছাত্রছাত্রীরা অনেক অনেক বেশি উপকৃত হবে। আমরা যে বর্তমান কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছি, সেই পিছিয়ে যাওয়ার থেকে আমরা নিশ্চয়ই সামনে এগিয়ে আসতে পারবো। আশা রাখি যে ভবিষ্যতে নিজেদের মধ্যে সমন্বয় ঠিক রেখে মালিয়াড়া পরগনা, শিখরভূম পরগনা, সুরভূম তথা জেলার প্রত্যেককে কিছু কিছু মানুষকে উদ্যোগ নিয়ে নিজেদের মধ্যে কোনো রকম ইগো না রেখে, মনোমালিন্য না রেখে সমবেতভাবে আমরা সেখানে যাই, আবার যাতে কোনো রকমভাবে যদি ওবিসির ব্যাপারটা আমরা আদায় করতে পারি, সবাই সচেষ্ট হব। নীলাদ্রি শেখর দানা যেরকম চেষ্টা করেছিলেন, এমএলএ হয়েও পারেননি, চেষ্টাও উনি করছেন, পারেননি মানে তার ব্যর্থতা তা নয়, এটা অত সহজ ব্যাপার নয় হাতের যে পেয়ে যাব সহজে। আমাদের আন্দোলন করতে হবে, থাকতে হবে, সমবেত হবে, সবার সুপরিকল্পনা করে যাতে এগিয়ে গিয়ে আদায় করতে পারি তার জন্য সচেষ্ট থাকব। বিশেষ কিছু বলছি না, সবাই একত্রিত থাকুন, নিজেদের মধ্যে সৌহার্দ্য বোধ রাখুন, ভ্রাতৃত্ব বোধ রাখুন। আমরা সবাই যেন এক পরিবারের সদস্য, এই নিয়ে যেন আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই। সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীবৃন্দকে আমার অভিনন্দন, ধন্যবাদ, সাধুবাদ।
এরকম একটা মনজ্ঞ মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দীপঙ্কর বাবুকে। উনি বিস্তারিতভাবে আমাদের সংগঠন সম্পর্কে আলোচনা করলেন। দীপঙ্করের উদ্দেশ্যে একটি জোর করে হাততালি। এরপর আমরা যাদেরকে বরণ করে নেব, হরিপদ মণ্ডল এবং নন্দদুলাল আখুলিকে বরণ করে নিচ্ছে সমগ্র রাঁধুনিদের উদ্দেশ্যে। ওনারা আজকে আমাদের দ্বিপাহারিক আহারের ব্যবস্থা করেছিলেন, প্রচণ্ড পরিশ্রম করেছেন। ওনাদের উদ্দেশ্যে একটি জোর করে হাততালি। এরপর একটি নৃত্য পরিবেশন আমাদের ভুস্তোড়া থেকে এসেছেন বড়জোড়া পুষ্পাঞ্জলি ড্যান্সের থেকে আমাদের রাত্রির নেতৃত্বে। আমি ওদের গ্রুপকে নিয়ে রাত্রিকে অনুরোধ করছি মঞ্চে এসে আমাদের নৃত্যটি পরিবেশন করুন। ধন্যবাদ। বড়জোড়া পুষ্পাঞ্জলি ড্যান্স গ্রুপ থেকে যে নৃত্যটি পরিবেশন হলো